Welcome to Merit Academic Year, a place for creative education. আসসালামু আলাইকুম। নিবন্ধন ও প্রাইমারি পরীক্ষার প্রস্তুতিমূলক ক্লাসে আপনাদের স্বাগতম। আজকে এই ভিডিওতে আমরা নিবন্ধন ও প্রাইমারি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ 100টি এমসিকিউ নিয়ে আলোচনা করব এবং এই 100টি এমসিকিউ আমরা ব্যাখ্যা সহ আলোচনা করব। সুতরাং এই 100টি এমসিকিউ প্রস্তুতি নেওয়ার মাধ্যমে আপনাদের 500টি এমসিকিউর প্রস্তুতি হয়ে যাবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা শুরু করি। প্রশ্ন নাম্বার 1, দুটি সংখ্যার লসাগু 84, গসাগু 7, একটি সংখ্যা 21 হলে অপর সংখ্যাটি কত? আমরা জানি একটি সংখ্যা গুণ অপর সংখ্যা সমান সংখ্যা দুটির লসাগু গুণ গসাগু। যেহেতু আমাদের প্রশ্নে লসাগু এবং গসাগু দেওয়া আছে এবং একটি সংখ্যা দেওয়া আছে, সুতরাং আমরা এখান থেকে খুব সহজেই অপর সংখ্যাটি বের করতে পারি, যেটি হচ্ছে 28, অর্থাৎ 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর ঘ। প্রশ্ন 2, নিচের কোন ক্রমজোড়টি সহমৌলিক? আমরা যদি অপশনগুলোকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি, যেমন 12কে যদি আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আসে 1 3 2 2। অনুরূপভাবে 17র মৌলিক উৎপাদক হচ্ছে 1 এবং 17। সুতরাং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 12 এবং 17 এর মৌলিক উৎপাদকের মধ্যে কোনো মিল নাই, সুতরাং এই ক্রমজোড়টি হচ্ছে সহমৌলিক। এবং আমরা যদি অন্য যে অপশনগুলো আছে অর্থাৎ 6 9, এখানে সহজেই 3 আমাদের মিল থাকবে, অর্থাৎ 6 এবং 9 এর যদি আমরা সাধারণ উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে 3 আসবে দুইটার ক্ষেত্রেই, সুতরাং এটা মৌলিক হবে না। দুইটাই মৌলিক হবে, সেটা হচ্ছে ঘ নাম্বার উত্তরে। সুতরাং সঠিক উত্তর হচ্ছে 12 এবং 17। প্রশ্ন 3, x - 1/x = 1 হলে x³ - 1/x³ এর মান কত? যেহেতু এখানে x - 1/x = 1 দেওয়া আছে, সুতরাং আমরা x³ - 1/x³ এর সূত্রটি লিখব এইভাবে: x - 1/x এর হোল কিউব প্লাস 3ab a - b। এখন যদি আমরা এই সূত্রে মান বসাই তাহলে আমরা খুব সহজেই আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি পাই, যেটি হবে 4। প্রশ্ন নাম্বার 4, নিচের কোনটি বৃত্তের সমীকরণ? আমরা জানি বৃত্তের সমীকরণ সমান হচ্ছে x² + y² = k² বা r²। এখানে 0 0 ও ব্যাসার্ধ r হলে বৃত্তের সমীকরণের ক্ষেত্রে আমরা জানি x² + y² = r²। আমরা যদি এই সাধারণ সমীকরণের সাথে তুলনা করি তাহলে একমাত্র ঘ নম্বর অপশনটি অনুরূপ হয়। সুতরাং সঠিক উত্তর ঘ, x² + y² = 5। প্রশ্ন 5, log x 324 = 4 হলে x এর মান কত? এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে log x 324 = 4, এক্ষেত্রে আমাদের x অর্থাৎ ইকুয়ালের এই পাশে যে সংখ্যাটি থাকে x টু দি পাওয়ার সেই সংখ্যা সমান সমান এই পাশে log x এর সাথে যে সংখ্যাটি থাকে সেই সংখ্যাটি লেখা যায়, অর্থাৎ x টু দি পাওয়ার 4। এখানে 4 না থেকে যদি আমাদের অন্য কোনো সংখ্যা থাকতো তাহলে আমরা কিন্তু অন্য কোনো সংখ্যাও এখানে লিখতে পারতাম। সুতরাং x টু দি পাওয়ার 4 = 324। এখন এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 3√2 টু দি পাওয়ার 4, এটাকে করলে 324 হয়। সুতরাং x টু দি পাওয়ার 4 = 3 × √2 টু দি পাওয়ার 4। সুতরাং আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে ক নাম্বার 3√2। প্রশ্ন 6, একটি বৃত্তের ক্ষেত্রফল 9 গুণ বৃদ্ধি করলে ব্যাসার্ধ কত গুণ বৃদ্ধি পাবে? কারেক্ট অ্যান্সার 3 গুণ। এটা খুবই সহজ, আপনারা চাইলে এটা মনেও রাখতে পারেন যে বৃত্তের ক্ষেত্রফল 9 গুণ বৃদ্ধি করলে ব্যাসার্ধ কয় গুণ বৃদ্ধি পায়? 3 গুণ বৃদ্ধি পায়, কারণ বৃত্তের ক্ষেত্রফল জানি আমরা পাই r²। আপনারা চাইলে এখান থেকে ক্যালকুলেশনও করতে পারেন যে প্রথমে আমরা ধরে নিব প্রাথমিকভাবে বৃত্তের ক্ষেত্রফল 1 বর্গ একক এবং যদি 9 গুণ বৃদ্ধি পায় তাহলে 9 বর্গ একক। এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা খুব সহজেই অনুপাতটি বের করে নিয়ে বলতে পারি যে যদি তার ক্ষেত্রফল 9 গুণ বৃদ্ধি পায় তাহলে তার ব্যাসার্ধ 3 গুণ বেড়ে যাবে। প্রশ্ন 7,
কোনো সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়ের পার্থক্য 20 ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণটির মান কত? উল্লেখ করা রয়েছে সমকোণী ত্রিভুজ, অর্থাৎ যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি তাকে আমরা সমকোণী ত্রিভুজ বলি। এখন কোনো সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়ের পার্থক্য 20 ডিগ্রি, অর্থাৎ আমরা যদি সূক্ষ্ম কোণ দুটি ধরি x1 এবং x2, যার একটি হচ্ছে ক্ষুদ্রতম একটি হচ্ছে বৃহত্তম, তাহলে x1 প্লাস x2 ইকুয়াল টু 90 ডিগ্রি। যেহেতু অপর যে কোণ সেই কোণটি আমাদের সমকোণ, সুতরাং এই যে পরবর্তী যে কোণটি আছে সেটা অবশ্যই আমাদের যোগফল 90 ডিগ্রি হবে। সুতরাং সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়ের পার্থক্যের ক্ষেত্রে আমরা লিখতে পারি x1 মাইনাস x2, যেহেতু x1 এবং x2 এই দুটোই হচ্ছে আমাদের সূক্ষ্ম কোণদ্বয়, সেই কোণদ্বয়ের পার্থক্য হচ্ছে 20 ডিগ্রি এবং আমরা এটুকু জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, সুতরাং x1 প্লাস x2 ইকুয়াল টু 90 ডিগ্রি হবে। এখান থেকে ক্যালকুলেশন করে আমরা খুব সহজেই x এর মান বের করতে পারি। x এর মান হচ্ছে 35 ডিগ্রি, সুতরাং কারেক্ট অ্যান্সার হচ্ছে ক। প্রশ্ন 8, 10 টাকায় 1 হালি লেবু কিনে 60 টাকায় কত হালি লেবু বিক্রয় করলে 20% লাভ হবে? এই ধরনের লাভ এবং ক্ষতির প্রশ্নের ক্ষেত্রে প্রথমে আমাদের দেখতে হবে কি দেওয়া আছে, অর্থাৎ 10 টাকায় 1 হালি লেবু কিনে 60 টাকায় কত হালি লেবু। তাহলে প্রথমে আমাদের দেখতে হবে এখানে আমাদের ক্রয় মূল্য কি বলছে। আমরা যদি বলি ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 120 টাকা, সেক্ষেত্রে ক্রয় মূল্য বলছিল আমাকে 10 টাকা, সুতরাং ক্রয় মূল্য 10 টাকা হলে বিক্রয় মূল্য এখান থেকে আমরা বের করে নিতে পারি, সেটা হচ্ছে 12 টাকা। এখন 20% যদি লাভ করতে হয় তাহলে আমাকে 12 টাকায় বিক্রি করতে হবে 1 হালি লেবু। যেহেতু আমি এটা 20% লাভের ক্যালকুলেশনটা করে নিছি, সুতরাং 12 টাকায় 1 হালি লেবু বিক্রি করতে হবে। এখন আমাকে বের করতে হবে 60 টাকায় কত হালি লেবু বিক্রি করতে হবে। খুব সহজেই আমরা এটা বের করতে পারি, 60 কে 12 দিয়ে ভাগ করলে আসে 5 হালি লেবু, সুতরাং সঠিক উত্তর হচ্ছে ক। প্রশ্ন 9, বেলা 2টা 30 ঘটিকার সময় ঘড়িতে ঘন্টা ও মিনিটের কাঁটা পরস্পর কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? প্রশ্নের সঠিক উত্তর হবে 105। এখানে এই ক্যালকুলেশনটি করা বেশ জটিল, সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, আপনারা যদি এখানে একটি চিত্র অঙ্কন করেন তাহলে অন্তত দেখতে পারবেন যে 120 ডিগ্রি সম্ভব না, 90 ডিগ্রিও সম্ভব না, 60 ডিগ্রিও সম্ভব না। তাহলে আপনি কাছের একটি কোণ চিত্র থেকে দেখতে পাচ্ছেন যে এই কোণটির মান 105, এই ধরনের কিছু একটা হবে। সুতরাং অপশনগুলো দেখে আপনি খুব সহজেই উত্তরটি যাচাই করতে পারবেন যদি আপনার এই ক্যালকুলেশনগুলো নাও করেন। প্রশ্ন 10, 1 থেকে 40 পর্যন্ত কতগুলি মৌলিক সংখ্যা বিদ্যমান? 1 থেকে 40 পর্যন্ত মোট 12টি মৌলিক সংখ্যা বিদ্যমান। এখানে উল্লেখিত এইভাবে আপনারা সংখ্যাগুলি বের করেও নিতে পারেন, তবে এই ধরনের প্রশ্ন পরীক্ষায় খুব সচরাচর এসে থাকে। সেই ক্ষেত্রে 1 থেকে 40, 1 থেকে 50, 1 থেকে 100 এই সংখ্যাগুলোই বেশি উল্লেখ থাকে। সেই ক্ষেত্রে আপনারা একটি সিরিজ মনে রাখতে পারেন, যেটি হচ্ছে 4422 322 321, অর্থাৎ এই সিরিজটি মনে রাখলে আপনারা এই সিরিজের প্রত্যেক অঙ্ক হচ্ছে 1 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30 পর্যন্ত আপনার বিভিন্ন মৌলিক সংখ্যাগুলো নির্দেশ করছে। অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত মোট 4টি মৌলিক সংখ্যা আছে, 10 থেকে 20 পর্যন্ত আছে 4টি মৌলিক সংখ্যা, 20 থেকে 30 পর্যন্ত 2টি। এইভাবে এখানে যে 10টি সংখ্যা দেওয়া আছে, এই 10টি সংখ্যা হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত মোট 10টি অংশের মৌলিক সংখ্যা। সুতরাং এই সিরিজটি মনে রাখলে আপনাদের এই জাতীয় প্রবলেম খুব সহজেই সমাধান করতে পারবেন। আমরা এর পরবর্তী প্রশ্ন দেখব। প্রশ্ন নম্বর 11, এক ব্যক্তির মাসিক আয় ও ব্যয়ের অনুপাত 5:3 এবং তার মাসিক সঞ্চয় 10,000 টাকা হলে তিনি কত টাকা আয় করেন? যে সকল অঙ্কের ক্ষেত্রে আমাদের অনুপাত দেওয়া থাকবে, অর্থাৎ 5:3, এখানে কিন্তু আয় কত ব্যয় কত বলে দেওয়া নাই, আমাদের অনুপাত দেওয়া আছে। অনুপাত দেওয়া থাকলে আমরা সেই অঙ্কগুলোর ক্ষেত্রে আয় এবং ব্যয়কে ধরে নেব 5x এবং 3x, অর্থাৎ যে অনুপাতটি দেওয়া থাকবে তার সাথে আমরা x ধরে নিব এবং এরপরে আমাদের যে ক্লুটি দেওয়া থাকবে, যেমন তার মাসিক সঞ্চয় অর্থাৎ আয় এবং ব্যয়ের পার্থক্য হচ্ছে 10,000 টাকা। তাহলে আমাদের আয় যদি হয় 5x এবং ব্যয় হয় 3x, তাহলে 5x মাইনাস 3x ইকুয়াল টু আমরা 10,000 লিখতে পারি। সেখান থেকে খুব সহজেই আমরা তার আয়টা বের করে নিতে পারি। এরপরে আমরা দেখব প্রশ্ন নম্বর 12, একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত? আমরা জানি বর্গের কর্ণ সমান হচ্ছে √2a।
অর্থাৎ এখান থেকে আমরা খুব সহজেই এর মান বের করতে পারি এবং বর্গের ক্ষেত্রফল আমরা জানি এই স্কোয়ার। সুতরাং এর মান বের করে তার স্কোয়ার করলে আমাদের উত্তরটি আসে 18 স্কোয়ার সেন্টিমিটার। প্রশ্ন 13, 1, 3, 6, 10, 15 এই ধারাটির সপ্তম পদটি কত হবে? অর্থাৎ এখানে মোট 5টি পদ দেওয়া আছে, সপ্তম পদটি কত হবে? এই ধরনের ধারার ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হয় যে এই ধারার প্রত্যেকটি অঙ্কের পার্থক্য কত। অর্থাৎ এখানে 1, তারপরে 3, তারপরে 6। আপনারা যদি লক্ষ্য করেন প্রথমে 1 থেকে 3 এখানে পার্থক্য হচ্ছে 2। ঠিক একইভাবে 3 থেকে 6 এখানে পার্থক্য হচ্ছে 3, আবার 6 থেকে 10 এখানে পার্থক্য হচ্ছে 4। তাহলে আমরা দেখতে পাচ্ছি পার্থক্য 2, 3, 4 এভাবে বৃদ্ধি পাচ্ছে। সুতরাং এইভাবে যদি আমরা বৃদ্ধি করি তাহলে আমাদের সপ্তম পদটি আমরা খুব সহজেই বের করতে পারবো। সেটা হচ্ছে সঠিক উত্তর হবে 28, যেটা আমাদের প্রশ্নে উল্লেখ করা নাই। এরপরে আমরা দেখব 14 নম্বর প্রশ্নে কোন সংখ্যা 60% থেকে 60 বিয়োগ করলে বিয়োগফল 60 হবে। অর্থাৎ কোন সংখ্যা আমরা যদি সংখ্যাটি x ধরে নিই তাহলে x এর 60% মাইনাস 60 ইকুয়াল টু 60। এখান থেকে আমরা x এর মান খুব সহজেই ক্যালকুলেশন করে বের করতে পারি। x এর মান হবে 200। কারেক্ট অ্যান্সার ঘ। প্রশ্ন 15, 60 জন ছাত্রের মধ্যে 32 জন ফেল করলে পাশের হার কত? 30%। এটা খুবই সহজ। 60 জনে পাশ করে কতজন? 1 জনে আর 100 জনে। এরপর আমরা পরবর্তী প্রশ্ন দেখব। প্রশ্ন নম্বর 16, 3x কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 2 মাইনাস 20 রাশির একটি উৎপাদক হচ্ছে। এই ধরনের রাশির উৎপাদন বের করার ক্ষেত্রে যেহেতু এখানে মিডল টার্ম করাটা বেশ কঠিন, কারণ এখানে এক্স কিউ জাতীয় ঘাত 3 জাতীয় পদ রয়েছে। সুতরাং এক্ষেত্রে আমরা দেখব যে এই যে এক্স এর যে মানগুলো দেওয়া আছে কোন মানের জন্য এই রাশিটির মান শূন্য হবে। সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটি মান বসিয়ে দেখতে হবে। যেমন এখানে যদি আমরা x প্লাস 1 অর্থাৎ x ইকুয়াল টু মাইনাস 1 এই সমীকরণ যদি মাইনাস 1 বসাই x এর জায়গায় তাহলে আমাদের ফলাফল আসে 0। সুতরাং x প্লাস 1 এটি হচ্ছে এই রাশির একটি উৎপাদক। সুতরাং সঠিক উত্তর গ। প্রশ্ন 17, 3√3 গুণ 3√4 হোল টু দি পাওয়ার 6 ইকুয়াল টু কত? এখানে জাস্ট আমাদের ক্যালকুলেশন করতে হবে। আমরা জানি 3√3 মিনস 3 টু দি পাওয়ার 1/3। ঠিক একইভাবে এখানেও আমরা 1/3 পাতাইছি এবং হোল টু দি পাওয়ার 6 আমরা জানি পাওয়ার উপরে যোগ হয়। এখন যদি আমরা কাটাকাটি করি এখানে তাহলে আমাদের উত্তরটি আসে 144। সুতরাং সঠিক উত্তর ঘ। প্রশ্ন 18, 3 টু দি পাওয়ার 3x মাইনাস 8 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 4। এটা খুবই সহজ। আমরা জানি যদি দুই পাশের পাওয়ার সমান হয় তাহলে আমরা নিচেরটা সমান লিখতে পারি, আবার যদি নিচেরটা সমান হয় তাহলে দুই পাশের পাওয়ারটা আমরা সমান লিখতে পারি। সুতরাং এই ক্ষেত্রে 3 টু দি পাওয়ার 3x মাইনাস 8 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 4। দুই পাশে যেহেতু 3 একই আছে সুতরাং আমরা এখানে উপরেরটা 3x মাইনাস 8 ইকুয়াল টু 4 লিখতে পারি। এখান থেকে সহজেই আমরা x এর মান বের করতে পারি, যেটি হচ্ছে 4। প্রশ্ন 19, কোন ত্রিভুজের 3টি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ 3টির সমষ্টি কত? 360 ডিগ্রি। এটি আপনারা মুখস্থ রাখতে পারেন অথবা ক্যালকুলেশনের মাধ্যমে করতে পারেন, যদিও ক্যালকুলেশনটা এখানে একটু জটিল। অথবা আপনারা যদি একটি ত্রিভুজের কোণগুলো বর্ধিত করেন তাহলে আপনারা দেখতেই পারবেন যে কোণগুলো 360 ডিগ্রি হচ্ছে। অথবা আপনারা এই ক্যালকুলেশনটাও দেখতে পারেন যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজের বহিস্থ কোণ 3টির যোগফল কি হবে? 180 ডিগ্রি মাইনাস x প্লাস 180 ডিগ্রি মাইনাস y প্লাস 180 ডিগ্রি মাইনাস z। এখন আমরা যদি এখান থেকে ক্যালকুলেশন করি তাহলে আমাদের x প্লাস y প্লাস z অর্থাৎ ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি আমরা জানি। আমরা যদি এখান থেকে বিয়োগ করি 540 থেকে তাহলে আমাদের আসে 360 ডিগ্রি, অর্থাৎ সঠিক উত্তরটি হচ্ছে ঘ। এখন আমরা দেখব প্রশ্ন নাম্বার 20, একটি সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 60 মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? এখন সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a ইকুয়াল টু 16 মিটার। যেহেতু এটি একটি সমবাহু ত্রিভুজ অর্থাৎ প্রত্যেকটি বাহুই কিন্তু 16 মিটার। এখন আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে √3/4 a স্কয়ার। এখানে এর মান দেওয়াই আছে, মান বসালে আমরা খুব সহজেই অ্যান্সার বের করতে পারি, সেটা হচ্ছে 64√3। প্রশ্ন 21, সূর্যের উন্নতি কোণ 60 ডিগ্রি হলে একটি মিনারের ছায়ার দৈর্ঘ্য 240 মিটার হয়, মিনারটির উচ্চতা কত? 21 নম্বর প্রশ্নের ক্ষেত্রে আমরা যদি চিত্রটি লক্ষ্য করি তাহলে এখানে উন্নতি কোণ দেওয়া আছে 60 ডিগ্রি এবং মিনারটি যদি হয় AB এবং মিনারের ছায়ার দৈর্ঘ্য হচ্ছে 240 মিটার। এক্ষেত্রে আমাদের মিনারের দৈর্ঘ্য বের করতে হবে, যেটি হচ্ছে h ইকুয়াল টু হোয়াট। এখন আমরা জানি এই কোণটি উন্নতি কোণ যার সাথে উৎপন্ন করে সেই অনুযায়ী আমাদের সূত্রটি বের করতে হবে। যেমন এক্ষেত্রে আমরা জানি যে আমাদের ভূমি এবং লম্বর সাথে সম্পর্কিত কোনো একটা
সূত্র অ্যাপ্লাই করতে হবে। সেক্ষেত্রে আমরা জানি ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি। সুতরাং এখানে ট্যান 60 ডিগ্রি সমান হচ্ছে লম্ব এবি আর ভূমি হচ্ছে বিসি। সুতরাং এখান থেকে খুব সহজেই আমরা জানি ট্যান 60 ডিগ্রির মান √3, সেখান থেকে আমরা এসির মান বের করতে পারি, যেটি হচ্ছে 415.69 মিটার। প্রশ্ন 22, ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ সরলরেখা তৃতীয় বাহুর অর্ধেক। এটি হচ্ছে একটি উপপাদ্য। প্রশ্ন 23, সাইন থিটা এর সর্বনিম্ন মান কত? সাইন থিটা এর সর্বনিম্ন মান হচ্ছে -1 এবং সর্বোচ্চ মান হচ্ছে +1। প্রশ্ন 24, একটি সংখ্যা 660 থেকে যত বড় 820 থেকে তত ছোট, সংখ্যাটি কত? এর আগেও আমরা উল্লেখ করছি, যদি এইভাবে কোনো প্রশ্ন উল্লেখ থাকে একটি সংখ্যার এত বা একটি সংখ্যা থেকে এত ছোট বড়, তাহলে আমরা কি করব? সংখ্যাটি x ধরে নিব। মনে করি সংখ্যাটি x বা এখানে আমরা ক ধরে নিছি, তাহলে আমরা লিখতে পারি 820 - ক = ক - 650। এখান থেকে আমরা কর মান খুব সহজেই বের করতে পারি, যেটি হচ্ছে 735, অর্থাৎ সঠিক উত্তর খ। প্রশ্ন 25, 24 সংখ্যাটি কোন সংখ্যার 32% এর সমান? ঠিক একইভাবে এখানেও আমরা ধরে নেব x, অর্থাৎ x এর 32% = 24। সেক্ষেত্রে এখান থেকে আমাদের x এর মান বের করতে হবে, যেটা হচ্ছে 75। প্রশ্ন 26, প্রাচীন বাংলার সমতট বলতে কোন অঞ্চলকে বোঝানো হতো? সঠিক উত্তর কুমিল্লা ও নোয়াখালী। বর্তমান কুমিল্লার প্রাচীন নাম ছিল সমতট। সমতটের রাজধানী ছিল কামতা। প্রাচীনকালে সমতট বলতে কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলকে বোঝানো হতো। চীনা পর্যটক হিউহেন সাং এর বিবরণ অনুসারে কামরূপে জনপদ ছিল সমতট। সমতট রাজ্যের কেন্দ্রবিন্দু ছিল কুমিল্লা জেলার বড় কামতা। প্রশ্ন 27, বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশ এর সঙ্গীত পরিচালক কে ছিলেন? সঠিক উত্তর সমর দাস। আব্দুল জব্বার খান 1953 সালে চলচ্চিত্র নির্মাণ কাজে হাত দেন। তার লেখা ডাকাত নাটকটির ছবির কাহিনী হিসেবে বেছে নেন। চলচ্চিত্রের নাম দেন মুখ ও মুখোশ। এখান থেকে আর যে ইম্পর্টেন্ট পয়েন্টটি আছে সেটি হচ্ছে মুখ ও মুখোশ চলচ্চিত্রটি মুক্তি পায় 3 অগস্ট 1956 সালে। প্রশ্ন 28, বর্তমানে বাংলাদেশের দারিদ্র্যের হার কত? বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা 2018 অনুসারে দেশে বর্তমানে গড় দারিদ্র্যের হার 24.3% এবং দারিদ্র্যের হারে শীর্ষ বিভাগ হচ্ছে রংপুর, যেটা হচ্ছে 47.2%। প্রশ্ন 29, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদকাল কত বছর? সঠিক উত্তর 4 বছর। প্রশ্ন 30, বর্তমান মুজিবনগরের পূর্ব নাম কি ছিল? সঠিক উত্তর ভবের পাড়া। মুজিবনগর সংশ্লিষ্ট আরো কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমাদের পরীক্ষায় এসে থাকে, যেমন বর্তমান মুজিবনগরের পূর্ব নাম ছিল ভবের পাড়া। এখানে বাংলাদেশের প্রথম বা অস্থায়ী সরকার গঠন করা হয় 1971 সালে 10 এপ্রিল মেহেরপুর জেলার মুজিবনগর থেকে জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্রের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠন করা হয় এবং 1971 সালে 17 এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলায় বর্তমান মুজিবনগর আমবাগানে সরকারের আনুষ্ঠানিক শপথ গ্রহণ, অর্থাৎ এখান থেকে আমাদের খুব কোশ্চেন এসে থাকে, যেটি হচ্ছে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় 17 এপ্রিল এবং মুজিবনগর উপজেলার কার্যক্রম শুরু হয় 2004 সালে 24 ফেব্রুয়ারি। প্রশ্ন 31, বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান আছে? সঠিক উত্তর মৌলভীবাজার। বাংলাদেশে মোট 166টি চা বাগানের মধ্যে মৌলভীবাজার জেলায় সর্বাধিক চা বাগান রয়েছে। মৌলভীবাজারে মোট 91টি চা বাগান রয়েছে এবং দ্বিতীয় সর্বোচ্চ চা বাগান রয়েছে হবিগঞ্জে, সেটি হচ্ছে 25টি। প্রশ্ন 32, পূর্বাশা দ্বীপের অপর নাম কি? সঠিক উত্তর দক্ষিণ তালপট্টি দ্বীপ। এই দ্বীপটি সাতক্ষীরা জেলার দক্ষিণ সীমান্ত শ্যামনগর উপজেলার অন্তর্গত হাড়িয়াবাঙ্গা ও রায়মঙ্গল নদীর মোহনায় অবস্থিত। প্রশ্ন 33, আপেলে কোন অ্যাসিড বিদ্যমান? সঠিক উত্তর ম্যালিক অ্যাসিড। ম্যালিক অ্যাসিড বিদ্যমান আপেল ও টমেটোতে, সাইট্রিক অ্যাসিড বিদ্যমান লেবুর রস ও আনারসে। প্রশ্ন 37, সুনামি কারণ হলো? সঠিক উত্তর সমুদ্র তলদেশের ভূমিকম্প। এখানে সুনামি বানানটা অনেক ক্ষেত্রে এসে থাকে সুনামি, SUNAMI, এর আগে অবশ্যই একটা টি আছে, অর্থাৎ টি সুনামি। সুনামির বানানের আগে টি উল্লেখ হয়, সেক্ষেত্রে মনে রাখার ক্ষেত্রে আমরা বলতে পারি টি সুনামি। এটি হচ্ছে একটি জাপানি শব্দ যার অর্থ হচ্ছে বন্দরের ঢেউ। প্রশ্ন 35, লোহিত কণিকার আয়ুষ্কাল কত দিন? সঠিক উত্তর 120 দিন। এখানে উল্লেখ্য আমাদের লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল 120 দিন, শ্বেতকণিকার 1 থেকে 15 দিন এবং
অনুচক্রিকার 5 থেকে 10 দিন। প্রশ্ন 36, কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়? সঠিক উত্তর কালো, কারণ কালো রং তাপ শোষণ করে বেশি। প্রশ্ন 37, নিচের কোন বিষয়টির সাথে কম্পিউটার সম্পৃক্ত? সঠিক উত্তর ইমেইল। প্রশ্ন 38, বঙ্গবন্ধু কবে জুলিও কুরি পুরস্কার লাভ করেন? সঠিক উত্তর 10 অক্টোবর 1972 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জুলিও কুরি পুরস্কার লাভ করেন। এবং বিশ্বশান্তি পরিষদ কর্তৃক ফ্রান্সের বিখ্যাত বিজ্ঞানী ফ্রেডারিক জুলিও কুরির স্মরণে জুলিও কুরি পুরস্কার প্রদান করা হয়। এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বিশিষ্ট ব্যক্তিবর্গ এই পুরস্কার লাভ করেন। প্রশ্ন 39, চির শান্তির শহর কোনটি? সঠিক উত্তর রোম। ইতালির রাজধানী রোম নীরব শহর, চির শান্তির শহর, 7 পাহাড়ের শহর নামে পরিচিত। অন্যদিকে ভেনিস রাজপ্রাসাদের নগরী, দ্বীপের নগরী, নিশ্চুপ সড়কের শহর, আড্রিয়াটিকের রানী নামে পরিচিত। প্রশ্ন 40, কোন আরব দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়? সঠিক উত্তর ইরাক, যেটি হচ্ছে 8 জুলাই 1972 সালে প্রথম মুসলিম দেশ হিসেবে, আরব ভূখণ্ডের দেশ হিসেবে প্রথম ইরাক বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে 8 জুলাই 1972 সালে। এবং প্রথম মুসলিম দেশ হিসেবে সেনেগাল 1 ফেব্রুয়ারি 1972 সালে বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে। মিশর বাংলাদেশকে স্বীকৃতি দেয় 15 সেপ্টেম্বর 1973 এবং জর্ডান স্বীকৃতি দেয় 16 অক্টোবর 1973 এবং কুয়েত স্বীকৃতি দেয় 4 নভেম্বর 1973। প্রশ্ন 41, বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর 10 ডিসেম্বর। প্রশ্ন 42, ভুটানের মুদ্রার নাম কি? সঠিক উত্তর গুলট্রাম। অন্যদিকে ভারত, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার মুদ্রার নাম রুপি, ইন্দোনেশিয়া ও মালদ্বীপের মুদ্রার নাম রুপিয়া এবং বাথ হচ্ছে থাইল্যান্ডের মুদ্রার নাম। প্রশ্ন 43, জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কত? সঠিক উত্তর 193টি। প্রশ্ন 44, বাতাসের শহর হিসেবে পরিচিত শিকাগো। শিকাগো বাতাসের শহর, উদ্যানের শহর এবং পৃথিবীর কসাইখানা নামে পরিচিত। অন্যদিকে নিউ ইয়র্ককে বলা হয় গগনচুম্বী অট্টালিকার শহর, স্কাই ক্রেপারের শহর, জাঁকজমকের নগরী, বিগ অ্যাপেল এবং বিশ্বের রাজধানী। অস্ট্রেলিয়ার সিডনি দক্ষিণের রানী হিসেবে পরিচিত। প্রশ্ন 45, বাংলাদেশের কোন উপজাতির সংখ্যা বেশি? সঠিক উত্তর চাকমা। এক্ষেত্রে উল্লেখ্য বাংলাদেশে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা হচ্ছে 45টি। তার মধ্যে বৃহত্তম আদিবাসী হচ্ছে চাকমা। দ্বিতীয় অবস্থানে আছে সাঁওতাল। চাকমারা সাধারণত বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও কক্সবাজার অঞ্চলে বসবাস করে এবং এদের পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক। তারা বৌদ্ধ ধর্মের অনুসারী। তাদের প্রধান ভাষা চাকমা। তারা গ্রামকে আদাম বা গ্রামের প্রধানকে বলে কারবারি। চাকমা সমাজের প্রধান হলো চাকমা রাজা। প্রশ্ন 46, ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায়? সঠিক উত্তর ব্রাসেলস। ইউরোপীয় ইউনিয়ন 1957 সালের 25 মার্চ রোমে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী 1958 সালের 1 জানুয়ারি প্রতিষ্ঠিত হয়। এর পূর্ব নাম ছিল ইউরোপীয় কমিশন। এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে। অন্যদিকে লন্ডনে কমনওয়েলথ অ্যামনেস্টি। এখানে উল্লেখ্য কমনওয়েলথ হচ্ছে ব্রিটিশ শাসনাধীন যে সব দেশগুলো স্বাধীন হয়েছে তাদের নিয়ে গঠিত সংগঠন, অর্থাৎ বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া এগুলো একসময় ব্রিটিশ শাসনাধীন ছিল। এইভাবে যে সকল দেশগুলো ব্রিটিশ শাসনাধীন ছিল তাদের নিয়ে গঠিত সংগঠন হচ্ছে কমনওয়েলথ, যেখানে 51টি দেশ আছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থা, অক্সফাম ইন্টারন্যাশনাল এবং ল্যাটিন ইউনিয়ন এই সংগঠনগুলোর সদর দপ্তর হচ্ছে লন্ডনে। অন্যদিকে রোমে খাদ্য ও কৃষি সংস্থা FAO, আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল IFAD, বিশ্ব খাদ্য কর্মসূচি এবং প্যারিসে ইউনেস্কো OECD ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের সদর দপ্তর অবস্থিত। প্রশ্ন 47, আরাকান পাহাড় হতে উৎপন্ন নদী কোনটি? সঠিক উত্তর সাঙ্গু। বাংলাদেশ ও মিয়ানমারের সীমানায় অবস্থিত আরাকান পর্বত থেকে সাঙ্গু নদী উৎপন্ন হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। বাংলাদেশের চট্টগ্রাম ও বান্দরবন জেলার মধ্য দিয়ে এই নদী প্রবাহিত হয়েছে। এই নদীর উপনদী ভোলু।
কর্ণফুলী নদীর উৎপত্তি ভারতের মিজোরাম রাজ্যের লুসাই পাহাড় থেকে। নাফ নদী টেকনাফ সীমান্তে অবস্থিত। নাফ নদীর পতিত মুখ বঙ্গোপসাগরে। এই নদী মিয়ানমার ও বাংলাদেশকে পৃথক করেছে এবং ফেনী নদী খাগড়াছড়ির পার্বত্য এলাকা থেকে উৎপত্তি হয়েছে। প্রশ্ন 48, পৃথিবীতে সবচেয়ে কঠিন খনিজ পদার্থ কোনটি? সঠিক উত্তর হীরক। প্রশ্ন 49, দিনের কোন সময় বায়ু প্রবল বেগে প্রবাহিত হয়? সঠিক উত্তর অপরাহ্নে। প্রশ্ন 50, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর ভিয়েনা। সুইজারল্যান্ডের ভিয়েনায় WTO, ILO, ECE, ITU, WMO, WIPO, WHO, UNCTAD, UNHCR প্রভৃতি সংস্থা ও সংগঠনের সদর দপ্তর অবস্থিত। এই ক্ষেত্রে UNHCR, WHO এই কোশ্চেনগুলো খুব বেশি পরীক্ষায় এসে থাকে। অস্ট্রিয়ার ভিয়েনায় CTBTO, জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থা UNIDO, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA, মাদক নিয়ন্ত্রণ ও অপরাধ নিরোধ দপ্তর UNODC, OPEC, OPEC এবং OICE এর সদর দপ্তর অবস্থিত। এখান থেকে ওপেক এই প্রশ্নটি খুব বেশি এসে থাকে। ফ্রান্সের প্যারিসে ইউনেস্কো ও OECD এর সদর দপ্তর অবস্থিত। প্রশ্ন 51, ভাষার মূল উপকরণ কি? সঠিক উত্তর বাক্য। এবং ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি, কিন্তু ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য। প্রশ্ন 52, জুতো শব্দটি কোন রীতি? সঠিক উত্তর চলিত রীতির। প্রশ্ন 53, কোনটি দত্ত ধ্বনি? সঠিক উত্তর ত, অর্থাৎ ত, থ, দ, ধ ধ্বনি হিসেবে এগুলো দত্ত ধ্বনি বা বর্ণ হিসেবে ত বর্গীয় বর্ণ। প্রশ্ন 54, বাংলা সাহিত্যের ভোরের পাখি কে? সঠিক উত্তর বিহারীলাল চক্রবর্তী। এখানে উল্লেখ্য রবীন্দ্রনাথ ঠাকুর তাকে এই উপাধি দেন। প্রশ্ন 55, কোন শব্দটি ঘোড়ার সমার্থক? সঠিক উত্তর তুরঙ্গ। ঘোড়ার সমার্থক শব্দ অশ্ব, ঘোটক, তুরঙ্গ, বাজি, তুরক, তুরঙ্গম। অপরদিকে ভুজঙ্গ হচ্ছে সাপ, কুরঙ্গ হরিণ এবং বিহঙ্গ হচ্ছে পাখির সমার্থক শব্দ। প্রশ্ন 56, মীর মোশাররফ হোসেনের ছদ্মনাম কি? সঠিক উত্তর গাজী মিয়া। প্রশ্ন 57, পুকুর চুরি বাগধারাটির অর্থ বড় ধরনের চুরি। প্রশ্ন 58, উদ্ধৃতি চিহ্ন কোথায় বসে? সঠিক উত্তর সংলাপে। প্রশ্ন 59, ইঁদুর কপালে কি? ইঁদুর কপালে একটি বাগধারা যার অর্থ হচ্ছে মন্দভাগ্য। প্রশ্ন 60, কোন বানানটি শুদ্ধ? সঠিক উত্তর সমীচীন, দুইটাই দীর্ঘিকার। প্রশ্ন 61, নষ্ট হওয়া স্বভাব নয় যার, এক কথায় কি হবে? এখানে লক্ষ্য রাখতে হবে নয় যার বলছে, অর্থাৎ অবিনশ্বর, আর নশ্বর হচ্ছে নষ্ট হয় যা। প্রশ্ন 62, দোষী ছাত্রটিকে জরিমানা করা হয়, এখানে ছাত্রটিকে কোন কারকে কোন বিভক্তি? এখানে ছাত্রটিকে কথা বলা হয়েছে, অর্থাৎ আমরা যদি কাকে দ্বারা প্রশ্ন করি সেক্ষেত্রে আমরা কর্মকারক পাই। কাকে জরিমানা করা হয়েছে? ছাত্রকে, সুতরাং এটি হচ্ছে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি। প্রশ্ন 63, সমাস নির্ণয় করুন। ধানের ক্ষেত, অর্থাৎ এখানে আমাদের ব্যাস বাক্যই দেওয়া আছে ধানের ক্ষেত অর্থাৎ ধান ক্ষেত, যেটি হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ। সেক্ষেত্রে আমরা জানি পূর্বপদের বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় তাকে তৎপুরুষ সমাস বলে, অর্থাৎ এখানে ধানের পূর্বপদের বিভক্তি লোপ পেয়ে ধান ক্ষেত হয়, যেটি হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। ঠিক একইভাবে আছে যেমন চায়ের বাগান, চা বাগান, রাজার পুত্র, রাজপুত্র, খেয়ার ঘাট, খেয়াঘাট ইত্যাদি। প্রশ্ন 64, শোক শব্দের বিপরীত হর্ষ। হর্ষ শব্দের অর্থ আনন্দ, পুলক ইত্যাদি। উৎ প্লাস শ্বাস, এটি কোন সন্ধি? সঠিক উত্তর এটি ব্যঞ্জন সন্ধি। প্রশ্ন 66, বাক্যে সেমিকোলন থাকলে কতক্ষণ থামতে হয়? সঠিক উত্তর এক বলার দ্বিগুণ সময়। এটি খুবই গুরুত্বপূর্ণ এবং এক্ষেত্রে আপনারা একটি লাইন মনে রাখতে পারেন যে কোন কোন ক্ষেত্রে 1 সেকেন্ড সময় থামতে হয়। সেক্ষেত্রে আপনারা একটি লাইন মনে রাখতে পারেন, দাদা কোকো 1 সেকেন্ড বিজি। এক্ষেত্রে দাতে দাড়ি, দাতে ড্যাশ, কোতে কোলন ড্যাশ, অর্থাৎ দাদা কোকো 1 সেকেন্ড বিজি, বিতে বিস্ময়সূচক আর জিতে জিজ্ঞাসা চিহ্ন। এভাবে আপনারা
কোন কোন ক্ষেত্রে 1 সেকেন্ড সময় থামতে হয় সেটা মনে রাখতে পারেন। আর সেমিকোলন অর্থাৎ এখানে যেহেতু সেমিকোলন দুইটা পার্ট মতো আছে, সুতরাং এখানে 1 বলার দ্বিগুণ সময় থামতে হবে। প্রশ্ন 67, সুদৃঢ় কি ধরনের শব্দ? সঠিক উত্তর, এটি একটি যৌগিক শব্দ। যেসব শব্দ প্রকৃতি ও প্রত্যয় যোগে গঠিত হয় এবং প্রকৃতি ও প্রত্যয় বিশ্লেষণ করলে সেসব শব্দের অর্থ পাওয়া যায় তাকে যৌগিক শব্দ বলে। প্রশ্ন 68, তিনি সৎ কিন্তু কৃপণ। বাক্যটি হচ্ছে একটি যৌগিক বাক্য যেহেতু এখানে কিন্তু আছে। প্রশ্ন 69, খেসর শব্দটির অর্থ কি? খেসর শব্দটির অর্থ, এখানে সঠিক উত্তরটি দেওয়া নাই। খেসর অর্থ যে আকাশে বিচরণকারী বা আকাশচারী। প্রশ্ন 70, কোনটি নিত্য নারীবাচক শব্দ? সঠিক উত্তর সতীন। এটি আমাদের পরীক্ষায় খুব বেশি এসে থাকে। যেমন নিত্য নারীবাচক শব্দগুলো হচ্ছে সতীন, সৎমা, এও, দায়, সধবা। প্রশ্ন 71, কোনটি জীবনানন্দ দাশের কাব্য নয়? সঠিক উত্তর অর্কেস্ট্রা, অর্থাৎ বাকিগুলো জীবনানন্দ দাশের কাব্য। জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ ঝরাপালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, সাতটি তারার তিমির, রূপসী বাংলা, বেলা অবেলা, কালবেলা জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা। প্রশ্ন 72, ফুড কনফারেন্স এর রচয়িতাকে? সঠিক উত্তর আবুল মনসুর আহমেদ। প্রশ্ন 73, কালি ও কলম কি? এটি হচ্ছে একটি পত্রিকা। কলকাতা থেকে 1926 খ্রিস্টাব্দ থেকে মাসিক কালি কলম সচিত্র সাহিত্য পত্রিকা প্রকাশিত হয়। এর সম্পাদনায় ছিলেন মুরলীধর বসু, শৈলজানন্দ মুখোপাধ্যায় এবং প্রেমেন্দ্র মিত্র। প্রশ্ন 74, প্রত্যয় কয় প্রকার? সঠিক উত্তর 2 প্রকার, আমরা জানি, কৃৎ প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়। প্রশ্ন 75, বাংলা সাহিত্যের আধুনিকতম শাখা হচ্ছে ছোট গল্প। বাংলা সাহিত্যের প্রাচীন শাখা হচ্ছে কাব্য। বাংলা সাহিত্যের নিদর্শন ছোট গল্প। আধুনিক বাংলা সাহিত্যের নিদর্শন হচ্ছে ছোট গল্প, নাটক, উপন্যাস। তবে আধুনিকতম শাখা হচ্ছে ছোট গল্প। বাংলা সাহিত্যের কনিষ্ঠতম শাখার নাম ছোট গল্প। ছোট গল্পের জনক বা পথিকৃৎ রবীন্দ্রনাথ ঠাকুর। Which one is the correct passive form of the sentence? Your conduct pleased me. The correct answer is I was pleased with your conduct. এখানে অ্যাক্টিভ সেন্টেন্সকে প্যাসিভ করার জন্য অবজেক্টকে সাবজেক্ট প্লাস প্রিভার্ব প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস এক্সটেনশন ব্যবহৃত হয়েছে। প্রশ্ন 77, চুজ দ্য ভার্ব ফর্ম অফ ফ্রেন্ড। কারেক্ট অ্যান্সার ইজ বি ফ্রেন্ড। প্রশ্ন 78, তার জন্য জায়গা করে দাও। এর শুদ্ধ ইংরেজি মেক রুম ফর হিম, কারণ মেক রুম অর্থ জায়গা করে দেওয়া। প্রশ্ন 79, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ রিভেল? দ্য কারেক্ট অ্যান্সার ইজ ডিসক্লোজ। এখানে রিভেল অর্থ প্রকাশ করা বা উন্মোচন করা, ডিসক্লোজ অর্থ হচ্ছে উন্মোচন করা। অন্যদিকে কনসেল অর্থ গোপন করা, প্রোক্লেম অর্থ দাবি করা, প্যাসিফাই অর্থ শান্ত করা। সো কারেক্ট অ্যান্সার ইজ ডিসক্লোজ। প্রশ্ন 80, fill in the blank with appropriate preposition in the sentence. I am pleased to hear about your promotion. Pleased to। প্রশ্ন 81, song অর্থ লাস্ট ওয়ার্ক, যার মানে হচ্ছে শেষ কর্ম। প্রশ্ন 82, sinners will suffer। sinners will suffer এর অর্থ হচ্ছে পাপীরা অবশেষে ভোগে। এক্ষেত্রে কারেক্ট অ্যান্সারটি হবে ইন দ্য লং রান, অর্থাৎ অবশেষে। যেহেতু প্রশ্নটিও অবশেষে মিন করছে, সুতরাং কারেক্ট অ্যান্সার হচ্ছে খ। প্রশ্ন 83, অল মেন মাস্ট ডাই। নেগেটিভ ফর্ম অফ দিস সেন্টেন্স ইজ নান ক্যান অ্যাভয়েড ডেথ। দ্য কারেক্ট অ্যান্সার ইজ ডি। প্রশ্ন 84, আই উড রেদার ডাই দ্যান বেগ। আমি মরবো তবু করব না, এই জাতীয় সেন্টেন্সের ক্ষেত্রে রেদার দেন ব্যবহৃত হয়। প্রশ্ন 85, হ্যাড আই বিন রিচ আই উড হ্যাভ হেল্প দ্য পোর। হ্যাড যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে হ্যাড দিয়ে বাক্য শুরু হলে পরবর্তী অংশে উড হ্যাভ ব্যবহৃত হয়। সো কারেক্ট অ্যান্সার ক। প্রশ্ন 86, ডু নট ইনসিস্ট অন হিজ গোয়িং দেয়ার। এখানে ইনসিস্ট অন প্রিপোজিশন হিসেবে অন ব্যবহৃত হয়। হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ বিলিভ। বিলিভ এর নাউন ফর্ম হচ্ছে বিলিফ, যার অর্থ হচ্ছে বিশ্বাস করা। প্রশ্ন 88, সিলেক্ট দ্য রাইট ওয়ার্ড টু ফিল ইন দ্য সেন্টেন্স। হি রান ফাস্ট। লেস্ট যুক্ত সেন্টেন্সে শুড ব্যবহৃত হয়। লেস্ট হি শুড মিস দ্য ট্রেন। প্রশ্ন ফোনেটিক্স,
is concerned with pronunciation. ফোনেটিক্স হচ্ছে ভাষার ধ্বনি বিজ্ঞান যা ধ্বনির উচ্চারণ বা প্রোনাউন্সিয়েশন নিয়ে আলোচনা করে। প্রশ্ন 90, হি অ্যাডভাইস মি ড্যাশ স্মোকিং। হি অ্যাডভাইস মি টু গিভ আপ অর্থ ত্যাগ করা স্মোকিং। প্রশ্ন 91, উড ইউ মাইন্ড টু টেক সিম্পলি এ কাপ অফ টি। দ্য কারেক্ট ভার্ব ফ্রম উড বি টেকিং। আমরা জানি উড ইউ মাইন্ড এই ধরনের সেন্টেন্সের পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। প্রশ্ন 92, দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স ডু ইট অ্যাজ আই সে। দ্য কারেক্ট অ্যান্সার ইজ লেট ইট বি ডান অ্যাজ আই সে। প্রশ্ন 93, ব্লু ব্লড মিন্স। কারেক্ট অ্যান্সার ইজ অ্যারিস্টোক্রেটিক বাথ। প্রশ্ন 94, আই লুক ফরওয়ার্ড ড্যাশ ইউ। আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ। লুক ফরওয়ার্ড টু এর পরে ভার্বের শেষে আইএনজি যোগ হয়। প্রশ্ন 95, উই ওয়ার্ক হার্ড সো দ্যাট উই কুড সাকসিড। সো দ্যাট সংবলিত বাক্যে সাধারণত ক্যান, কুড, মে, মাইট ইত্যাদি ব্যবহৃত হয়। ড্যাশ ওয়াটার অফ দিস পন্ড ইজ ক্লিয়ার। প্রশ্ন 96, ড্যাশ ওয়াটার অফ দিস পন্ড ইজ ক্লিয়ার। ইউজ আর্টিকেল দি ওয়াটার। এখানে যেহেতু নির্দিষ্ট করে দেওয়া হয়েছে পুকুরের পানি, সুতরাং দি ব্যবহৃত হবে। প্রশ্ন 97, হুইচ ওয়ান ইজ এ কম্পাউন্ড নাউন। কারেক্ট অ্যান্সার হেড মাস্টার। প্রশ্ন 98, দ্য ম্যান ওয়াজ ড্যাশ মার্ডার। দ্য ম্যান ওয়াজ হ্যাং ফর মার্ডার। হ্যাং ফর অর্থ ফাঁসিতে ঝুলিয়ে মারা। প্রশ্ন 99, হেড ওভার হেলস ইন লাভস মিন্স লাভিং সামবডি ভেরি মাচ। প্রশ্ন 100, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। দ্য কারেক্ট সেন্টেন্স ইজ নো সুনার হ্যাড আই কেম দেন হি ওয়েন্ট অ্যাওয়ে। অর্থাৎ নো সুনার হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে এবং এরপরে দেন প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম ব্যবহৃত হয়। সুতরাং সঠিক উত্তর ঘ, নো সুনার হ্যাড আই কেম দেন হি ওয়েন্ট অ্যাওয়ে। এই ছিল আমাদের 100টি প্রশ্নের ব্যাখ্যা সহ আলোচনা। আশা করি এখান থেকে আপনারা উপকৃত হবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।